সকাল সিদ্রা। শুভ সকাল রাব্বি এবং দর্শক দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আমাদের প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশ যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের সকলকে জানাই শুভ সকাল। আজ সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনকে ঘিরে কিন্তু অনেক ধরনের আমাদের জল্পনা কল্পনা থাকে, যেহেতু সারা সপ্তাহের দৌড়ঝাঁপ শেষেই একটা দিনের অপেক্ষা কিন্তু আমরা করে থাকি। আজকের দিনটা আপনার হোক, আজকের দিনটায় আপনি এমন কিছু করতে পারেন যা আপনি করতে খুব পছন্দ করে থাকেন, যেমন হতে পারে প্রিয় কোনো গান শোনা, প্রিয় কোনো গান করা, ছবি আঁকা অথবা পরিবার পরিজনের সাথে একান্ত সময় কাটানো। আজকের দিনটা আপনার হোক, শুভ হোক, এমন প্রত্যাশা নিয়ে শুরু করছি সকালের বাংলাদেশ। সাথে থাকছি সিদ্রা, সঙ্গে আছি মাসুম রাব্বিও। সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। সবার দিনটি অত্যন্ত ভালো কাটুক, শুভ হোক, এমনটাই প্রত্যাশা আমাদের। অনেকেই আজকের দিনটি পরিবার পরিজনের সাথেই কাটাবেন, শুক্রবার যেহেতু, তাই অনেকেরই কিন্তু ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ পরিবারের সাথেই করার প্ল্যান রয়েছে। পাশাপাশি অনেকে কিন্তু ডিনারে পরিবারের সাথে, অনেক আত্মীয় স্বজনের বাসায়ও যেতে পারেন। সবার সেই গন্তব্য শুভ হোক, এমনটাই প্রত্যাশা আমাদের। নিশ্চয়ই। এবং আজ শুক্রবার যেহেতু রাব্বি, বড় বড় মতোই আমাদের কাছে কি প্রথমে কিছু তথ্য থাকে দর্শকদেরকে দেওয়ার জন্য, আমরা সেই তথ্য দিয়ে প্রতিদিনের মতো আজও তার ব্যত্যয় হচ্ছে না সিদ্রা। দেশ বিদেশের বেশ কিছু তথ্য জানিয়েই দিনটি শুরু করব দর্শকের সাথে। ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলেও প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে তিনিও কেবলই আলংকরিক হয়ে থাকবেন বলে শঙ্কা বিশ্লেষকদের। বলছেন, বিভিন্ন সাংবিধানিক পদে নিয়োগ, সংসদের বিলে সম্মতি সহ অনেক ইস্যু রাষ্ট্রপতির টেবিল পর্যন্ত যাওয়ার যে সুযোগ, তাতে রাষ্ট্রপতির নির্মোহ মূল্যায়ন ও মতামত রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আশা, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার খানিকটা ভারসাম্য আসবে, যার সুফল পাবে দেশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে টানা ৩৫ বছর নির্বাচনে জিতে বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৫ বছর অর্থাৎ পরবর্তী নির্বাচন পর্যন্ত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান থাকার কথা বর্ষিয়ানি রাজনীতিকের। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বিদ্যমান কাঠামোতে নির্দিষ্ট ক্ষেত্রে সাজা মাফ বা কমানো আর কিছু আনুষ্ঠানিকতা করতে পারেন রাষ্ট্রপতি। তবে যে কোনো সাংবিধানিক সংকটে তার বিচক্ষণতাই শেষ ভরসা। রাষ্ট্রপতির পদটি মর্যাদা ও সাংবিধানিক গুরুত্বে সর্বোচ্চ হলেও বাস্তবে নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদের। এ অবস্থায় নতুন করে আলোচনায় ক্ষমতার ভারসাম্যের বিষয়টি। সিম্বলিক্যালি রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের প্রধান ব্যক্তি, তার দায় মুক্তির ব্যাপারটা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই সিম্বলিক গুরুত্ব আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু ম্যাটার করে না যদি না হচ্ছে কি আপনি যে স্টেট স্ট্রাকচারটা আপনি দেখছেন সেই স্টেট স্ট্রাকচারে তার ভূমিকা রাখার কোনো অপরচুনিটি থাকে। সংসদীয়তে প্রধানমন্ত্রী ক্ষমতা পান, কিন্তু এত রাষ্ট্রপতি এত কম ক্ষমতা নিয়ে থাকাটা এখনকার যুগের প্রয়োজনে এটা যথেষ্ট না। রাষ্ট্রপতিকে আরেকটু ক্ষমতায়িত করাটা খুব জরুরি। ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বাড়তি প্রত্যাশা জনগণের। চাওয়া কেবল অলংকারিক হয়ে থাকবেন না তিনি। রাজনীতিবিদ হিসেবে যে রোলটা প্লে করেছেন এতদিন, সেই পজিশনটাকে ছেড়ে তাকে অ্যাজ এ প্রেসিডেন্ট এই রোলটা প্লে করতে হবে। জরুরি অবস্থায় অবশ্যই রাষ্ট্রপতি প্রপার একটি ইনিশিয়েটিভ নিতে পারবে, যাতে রাষ্ট্র এখানে অ্যানার্কিয়াল কোনো অবস্থায় তৈরি না হতে পারে। ফেসবুকে দেখেন যে সবাই কিন্তু খুশি, হ্যাঁ, এই যে এবং প্রত্যেকে কিন্তু এটাকে খুব পজিটিভভাবে নিচ্ছে। সুতরাং আপনি যদি এভাবে চিন্তা করেন যে উনি যেটা বলছেন সেটা সাধারণ মানুষের কাছে খুব ওয়েল অ্যাকসেপ্টেড হচ্ছে। দলের ব্যাপারে উনি কমিটেড, হ্যাঁ, কিন্তু তারপরও ওনার নিজস্ব কিছু ভিউ পয়েন্ট আছে। তো সেই বিষয়টাকে যদি মাথায় রাখা যায় তাহলে সেটা আসলে দেশের জন্য ভালো হবে। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার কথা জুলাই সনদের পাশাপাশি ছিল ক্ষমতাসীন বিএনপির ৩১ দফাতেও। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, ৭০ অনুচ্ছেদ, তারপরে হচ্ছে কি আপনি রাষ্ট্রপতিকে কি ক্ষমতা দিচ্ছেন, এই তিনটাকে বিবেচনায় নিলে তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, ক্ষমতা কাঠামোয় কিছু চেক অ্যান্ড ব্যালেন্স আসছে। যে কোনো একটাকে বাদ দিচ্ছেন, বাকি দুইটাকে মেনে নিচ্ছেন, তাহলে কিন্তু সিস্টেমটা কাজ করবে না। এত মর্যাদাবান প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মর্যাদাটাকে বাড়ানো দরকার, তাকে সক্রিয় করা দরকার, তাকে দিয়ে যেন রাষ্ট্রের কাজে লাগে, আপনি সেই চেষ্টাই করবেন।
জুলাই সনদ বাস্তবায়ন ও বিএনপির ৩১ দফা পূরণ করা গেলে নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা শুধুমাত্র সাংবিধানিক দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থায় তিনি কিভাবে নিরপেক্ষতা, জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্যের প্রতীক হয়ে উঠতে পারেন সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আজ সন্ধ্যায় শপথ নেবেন 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হওয়ার পর রাতেই গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 সনের 27 নম্বর আইনের ধারা 11 অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা করা হলো। এর কিছুক্ষণ পরেই রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশি কনভয়ে করে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয় তাকে। বন্ধ করে দেওয়া হয় হাসপাতাল সংলগ্ন এলাকা। পুলিশ ছাড়াও এ সময় মোতায়েন ছিল কারা কর্তৃপক্ষ, পাকিস্তান রেঞ্জার্স ও স্থানীয় প্রশাসনের 800-র বেশি সদস্য। এর আগে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন পুলিশ পরিদর্শক। মঙ্গলবার কারাবন্দী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য 48 ঘন্টার মধ্যে হাসপাতালে নেয়ার নির্দেশ দেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। এদিকে সরকার এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলেও তা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান বছরখানেক ধরেই তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। বর্তমানে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তোষাখানা ও বেআইনিভাবে বিয়ে করা মামলা রয়েছে। তবে কয়েকটি সাজা বাতিল হলেও এখনো বেশ কিছু মামলা বিচারাধীন। মানুষের পাশাপাশি যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না গাজার পশু পাখিও। সামান্য খাবার আর নিরাপদ আশ্রয়ের জন্য চরম দুর্ভোগে চিড়িয়াখানার প্রাণীরা। তবুও তাদের বাঁচিয়ে রাখতে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছেন এক পশুপ্রেমী ব্যক্তি, মাহমুদ গোমা। কখনো খাঁচা কাঁধে, কখনো ঠেলাগাড়িতে করে রাস্তায় নিয়ে যাচ্ছেন সিংহ, বানর সহ নানা প্রাণী। যুদ্ধের শুরুতে মানুষ যখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত, তখন একজনের লড়াই ছিল গাজার প্রাণীগুলোকে বাঁচানো। গল্পটা যুদ্ধবিধ্বস্ত গাজার মাহমুদ গোমারের। রাফাহ থেকে শুরু হয়েছিল মাহমুদ গোমার যাত্রা। যুদ্ধ শুরু হলে নিরাপদ জায়গার খোঁজে বারবার স্থান বদলাতে হয় তাকে। একবার রাফাহ থেকে খান ইউনিস, দেইর আল বালাহ হয়ে শেষ পর্যন্ত নুসাইরাতে যান বেঁচে থাকা প্রাণীগুলো নিয়ে। যুদ্ধের শুরুতেই সবাই নিজের জীবন বাঁচাতে যখন ছুটছিল, তখন আমি চেষ্টা করেছি প্রাণীগুলোকে বাঁচাতে। ওরা তো সাহায্য চাইতে পারে না, তাই প্রতিটি বাস্তুচ্যুতি আমার জন্য ছিল ওদের বাঁচানোর আরেকটি লড়াই। তবে সব প্রাণীকে বাঁচাতে পারেননি গোমা। রাফাহ ছাড়ার সময় 3টি সিংহ, কয়েকটি কুমির ও 2টি আফ্রিকান উট রেখে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। পরে ফিরে গিয়ে দেখতে পান কুমির ও উটগুলোর হাড়। বর্তমানে বেঁচে থাকা প্রাণীদের জন্যও মিলছে না ন্যূনতম খাবার কিংবা চিকিৎসা। ওষুধ আর পুষ্টিকর খাবারের সংকটে প্রাণীদের স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে। প্রাণীগুলোর অবস্থা ভয়াবহ। সিংহের মতো প্রাণীদেরও এখন হিমায়িত মাংস খাওয়াতে হচ্ছে, যা তাদের জন্য সঠিক পুষ্টি নয়। অপুষ্টির কারণে একটি সিংহীর জন্ম দেওয়া শাবককেও আমরা বাঁচাতে পারিনি। কেবল খাবার আর চিকিৎসা সংকটেই সীমাবদ্ধ নয় এই সমস্যা। বিস্ফোরণ, গোলাবর্ষণ আর চারপাশের ধ্বংসস্তূপে আতঙ্কিত প্রাণীগুলো। অবশ্য এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলা প্রাণীগুলোর আবাস এখন নুসাইরাতের এই ছোট্ট চিড়িয়াখানায়, যেখানে সেগুলো থেকে কিছুটা হলেও স্বস্তির সুযোগ পাচ্ছে গাজার শিশুরা। কেউ খাঁচার ভেতর বানর দেখছে, কেউ কাঁধে তুলে নিচ্ছে রঙিন টিয়া। চারিদিকে যখন ধ্বংসস্তূপ আর জীবনের অনিশ্চয়তা, তখন এই প্রাণীগুলো অল্প সময়ের জন্য এনে দিচ্ছে আনন্দের মুহূর্ত। যুদ্ধের আগে গাজায় ছিল একাধিক চিড়িয়াখানা, এখন সেগুলোর বেশিরভাগই আর নেই। রাফার পুরনো চিড়িয়াখানাটিও একসময় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছিল। প্রায় 3 বছর ধরে চলা সংঘাত আর ধ্বংসের মধ্যে টিকে আছে
নুসেরাতের এই একটি চিড়িয়াখানা। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। আজ রাত থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালকেই হট ফেভারিট মানছেন এক্সপার্টরা। গানারদের সাথে তীব্র লড়াই হতে পারে লিভারপুল, ম্যান সিটি ও চেলসির, কিন্তু 3 দলেরই প্রধান চ্যালেঞ্জ থাকবে নতুন কোচের সিস্টেমের সাথে মানিয়ে নেয়া। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল আগামী মৌসুমেও ট্রফি জয়ের অন্যতম ফেভারিট, কারো মতে আবার সবচেয়ে এগিয়ে আর্টেতার দলই। এই মৌসুমে আর্সেনাল আরও শক্তি বাড়িয়েছে। মাঝমাঠে যুক্ত হয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেশ, গ্রিক উইঙ্গার ক্রিস্টোস জোলিসকেও দলে নিয়েছে আর্সেনাল। গানার শিবিরে যোগ দেবার অপেক্ষায় আছেন ভিলার ইংলিশ ডিফেন্ডার কনসা। তবে ক্লাব ছেড়েছেন লিয়ান্দ্রো ট্রোসার্ড, আর দলবদল করার দ্বার প্রান্তে নাকি মার্টিনেলিও। শিরোপা রেসের আরেক ফেভারিট ম্যানচেস্টার সিটি, কিন্তু সিটিজেনদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এনজো মারেস্কার নতুন সিস্টেমে থিতু হওয়া। দলের অন্যতম সেরা ফুটবলার রদ্রিকে হারিয়েছে ক্লাবটি, তবে তার জায়গায় যুক্ত হয়েছে ইংলিশ নাম্বার 8 এলিয়ট অ্যান্ডারসন। মরক্কোর বিশ্বকাপের সেন্সেশন আয়ুব বোয়াদিগেও দলে নেবার খুব কাছে নাকি সিটিজেনরা। শিরোপা রেসের আরেক ফেভারিট লিভারপুল। আর্নে স্লটের বিদায়ের পর স্প্যানিশ ম্যানেজার ইরাউলার অধীনে নতুন শুরুর অপেক্ষায় অলরেডরা। দলবদলের বাজারে খুব বেশি সক্রিয় ছিল না লিভারপুল। তরুণ স্প্যানিশ উইঙ্গার ভিক্টর মুনিওসকে দলে নেবার পাশাপাশি ডিফেন্ডার আরুহোকে লোনে দলে ফিরিয়েছে অলরেডরা। সেই সাথে পিএসজির ফ্রেঞ্চ উইঙ্গার বার্কুলাকেও দলে নেবার চেষ্টায় আছে ক্লাবটি। তবে ইরাউলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আলেকজান্ডার ইসাক, হুগো একিতিকে, ফ্লোরিন ভির্টসদের কাছ থেকে সেরাটা আদায় করে নেয়া। এবারের লিগে চেলসির কাছ থেকেও থাকছে বড় প্রত্যাশা। নতুন কোচ শাবি আলোনসো দায়িত্ব নেবার পর উইঙ্গার মর্গান রজার্স, ডেনি ওয়েলব্যাক, মিডফিল্ডার জর্ডান হ্যান্ডারসন, ভ্যালেন্টিন বার্কো, ম্যাক্সেন লাক্রাইস, মার্কো পালেস্তা সহ বেশ কিছু ফুটবলারকে দলে নিয়েছে ব্লুরা। তবে ক্লাব ছেড়েছেন কুকুরেয়া, চালোবা, সান্তোসের মতো ফুটবলাররা। গত মৌসুমের 3 নম্বর দল ম্যানচেস্টার ইউনাইটেডের দিকেও দৃষ্টি রাখতে হবে। ক্যারিকের অধীনে নতুন শুরুর অপেক্ষায় রেড ডেভিলরা। ক্যাসিমিরো ক্লাব ছাড়ার পর 2 মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ইউরি তিলেম্যান্সকে দলে নিয়েছে ম্যানচেস্টারের ক্লাবটি। আরও অন্তত একজন ফুটবলারকে দলে ফেরাতে পারে ম্যানিও, বলছে গণমাধ্যম। তবে এবারের দলবদলের অন্যতম সক্রিয় ক্লাব ছিল টটেনহ্যাম হটস্পার। গত মৌসুমে রেলিগেশন অল্পের জন্য এড়িয়ে যাওয়া ক্লাবটি নতুন হেড কোচ ডি জেরবির অধীনে দল পুনর্গঠনের কাজ করছে। নিউক্যাসল থেকে স্যান্দ্রো তোনালি, ওয়েস্ট হ্যাম থেকে মাতিয়াস ফার্নান্দেস ও ব্রাইটনের ইয়ান পল ভ্যান হেককে দলে নিয়েছে টটেনহ্যাম। এছাড়াও সিটির 2 ফরওয়ার্ড সেভিনহো, ওমর মারমুশ ও লিভারপুলের ও কোডি গ্যাকপোকে দলে নিতে নাকি আলোচনা করছে টটেনহ্যাম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। দর্শক, এই পর্যায়ে জানাবো আরও কিছু তথ্য। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের ফ্ল্যাগশিপ ইভেন্ট বিজ ফেস্ট 1.0 আয়োজন করা হয়েছে। তরুণ উদ্যোক্তা তৈরি, ব্যবসায়িক প্রসার, ক্যারিয়ার গাইডলাইন দিয়ে শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন। আমি রাকিবুর রহমান, আমি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব ইউএপি থেকে বলছি। আমি সেখানে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রয়েছি। সো এন্টারপ্রেনারশিপ ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব মেইনলি বিজনেস রিলেটেড ইভেন্টস আমরা অর্গানাইজ করে থাকি। আমাদের আগে আমরা মিট দ্য সিইও এবং আইডিয়া সিজন এরকম ইভেন্টস অর্গানাইজ করে থাকতাম। এবার আমরা নতুন কিছু অর্গানাইজ করতে চাচ্ছিলাম, সেজন্যই আমরা বিজ ফেস্টটাকে নিয়ে আসলাম। বিজ ফেস্ট হচ্ছে একটা বিজনেস কার্নিভাল। সো মেইনলি এই কার্নিভালে আমরা চাচ্ছিলাম যে আমাদের ইউএপির স্টুডেন্টরা যারা পড়ালেখার পাশাপাশি অলরেডি বিভিন্ন ধরনের ইভেন্টস বা বিভিন্ন ধরনের বিজনেস তারা পরিচালনা করে আসছে, তো আমরা চাচ্ছিলাম সেই বিজনেসটাকে যাতে আমরা একটা প্ল্যাটফর্ম দিতে পারি টু শাইন ইন ফ্রন্ট অফ দ্য ইউএপি স্টুডেন্টস। সো এই জন্যই আমাদের এই উদ্যোগটা নেওয়া। আমাদের আগে যেটা আমরা দেখি নাই যে একটা স্টুডেন্ট সহজে একটা ব্যবসা শুরু করতে পারতো না, কিন্তু এখন আমরা দেখতে পারি আমাদের স্টুডেন্টদের মধ্যে ওরা পড়ালেখার পাশাপাশি আরও একটা কাজ করছে, সেটা হচ্ছে বিভিন্ন রকম ওদের নিজস্ব বিজনেস ডেভেলপড করেছে। সো সেই সুযোগটাকে সেটাকে মানে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যই আমাদের এই প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করেছিলাম। এবং স্টুডেন্টদের যে পরিমাণ আমরা এখানটাতে সাড়া দেখতে পাচ্ছি,
নট অনলি যে ওরা দেখতে পছন্দ করছে এবং যতজন এখানটাতে চেয়েছে আসলে আসতে, সেই নাম্বারটাও ইজ টু মাচ। আমরা সবাইকে আমাদের এত ছোট জায়গা এবং এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম, আমরা দিতে পারি নাই, বাট নেক্সট আমাদের প্ল্যান আছে যে শীতের সময় আমরা একটা বড় করে ফেস্টটা করব, যে একদম আরও যারা আমাদের আছে। অলরেডি আমরা যতজনকে পেয়েছি, আমাদের যে লিমিটেড নাম্বার অফ স্টল ছিল, সো এই লিমিটেড নাম্বার অফ স্টলটা কমপ্লিট হওয়ার পরে, এবং এই নাম্বারটা স্টল হতে টোটাল 2 দিন টাইম লেগেছে আমাদের 20+। মোটামুটি আমাদের কাছে রেসপন্স খুব ভালো মনে হয়েছে এই ইভেন্টে। আমরা এখানে মানে অনেক ইন্টারেস্টেড মানুষজন পাচ্ছি। ইভেন্ট যারা অর্গানাইজ করেছে তারা অনেক ভালোভাবে অর্গানাইজ করেছে, যেমন আমাদেরকে মানে সর্বরকম ফ্যাসিলিটিস যা দেওয়ার কথা সবই আমরা মোটামুটি পেয়েছি। আর মেইনলি আমরা এই প্রোডাক্টগুলো এনেছি বিকজ আমরা হচ্ছে বাংলাদেশের যে গেমিং মার্কেটটা সেটা নিয়ে আমরা কাজ করছি। এখানে আমরা ত্বকের যত্ন সহকারে, ত্বকের যত্ন নিয়ে থেকে শুরু করে দাঁতের যত্ন এবং দাঁতের ট্রিটমেন্ট দিয়ে থাকি, এবং আদার্স স্কিন কেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে স্কিন রিলেটেড ট্রিটমেন্ট থেকে শুরু করে যত ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট হয়ে থাকে বাংলাদেশে ম্যাক্সিমাম আমরা এখান থেকে পরিচালনা করে থাকি। এবং আমাদের এখানে ডেন্টাল ক্লিনিকও রয়েছে। প্রথমবার এখানে শোকেজিং করা, আর ভার্সিটি স্টুডেন্ট হওয়াতে ফেসটা প্রথমবার যেহেতু হচ্ছে, ওই অনুযায়ী স্টল ফিটাও খুব রিজনেবল ছিল। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ পূর্তিতে রাজধানীতে হয়ে গেল বিশেষ এক আয়োজন, মুক্ত আসর এবং স্বপ্ন ৭১ প্রকাশন আয়োজিত অনুষ্ঠানের সেই তথ্যই জানাবো আপনাদেরকে। প্রতিভাবান কবি সুকান্ত ভট্টাচার্য। অকাল প্রয়াত এই কবির রচনা গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের সাহস ও প্রেরণার উৎস হয়ে আছে। কবির সেই রচনা ও বিপ্লবী জীবন দর্শন নিয়ে আলোচনা করে শতবর্ষে শ্রদ্ধা জানানো হলো কবিকে। ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে শতবর্ষে সুকান্ত শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্ত আসর এবং স্বপ্ন ৭১ প্রকাশন। অনুষ্ঠানে ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা, তার গান, কবিতা আবৃত্তি ও শতবর্ষে সুকান্ত স্মারক গ্রন্থ প্রকাশনা। অনুষ্ঠানে অংশ নেন কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, আবৃত্তি শিল্পী ও সাহিত্যানুরাগীরা। প্রথম পর্বে ছিল আলোচনা ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন। আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুল হাই, গবেষক প্রশান্ত কুমার রায় এবং মুক্ত আসরের প্রতিষ্ঠাতা সভাপতি এবং শতবর্ষে সুকান্ত স্মারক গ্রন্থের সম্পাদক আবু সাইদ। সন্তান ধারণে নানা জটিলতায় থাকা দম্পতিদের জন্য আশার আলো হয়ে উঠেছে আধুনিক চিকিৎসা পদ্ধতি আইভিপি বা টেস্ট টিউব বেবি। এই পদ্ধতিতে ল্যাবরেটরিতে ডিম্বাণু ও শুক্রাণু নিষেক ঘটিয়ে তৈরি করা ভ্রূণ মায়ের জরায়ুতে স্থাপন করা হয়। বাংলাদেশেও বন্ধ্যাত্ব চিকিৎসায় আইভিপির ব্যবহার নিয়ে বাড়ছে মানুষের আগ্রহ। টেস্ট টিউব পদ্ধতি বা আইভিএফ পদ্ধতি, আইভিএফ মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষিক্তকরণ। ডিম আর শুক্রাণু যে মিলনটা, এই মিলনটাকে বলা হয় ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশনটা মূলত ডিম্বনালীতে ঘটে মেয়েদের। আমরা ন্যাচারাল যে প্রেগনেন্সিটা হয় ডিম্বনালীতে ঘটে। এই মিলনটা যদি আমরা ল্যাবে ঘটাই, এটাকেই বলা হয় ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ বা টেস্ট টিউব। এই টেস্ট টিউব নিয়ে আমাদের জনমনে একটা মিথ আছে, ভুল ধারণা আছে, যে আসলে এটা কোনো ভয়ের বিষয় না। অনেকেই মনে করে যে টেস্ট টিউব করা মানে যে অন্যের কোনো শুক্রাণু, অন্যের কোনো ডিম নিয়ে আমি সন্তান ধারণ করছি। বিষয়টা মোটেও ঠিক না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা ঠিক। এখন যে আমরা কাজটা করি টেস্ট টিউবে, এটা তার নিজের স্বামীর শুক্রাণু এবং তার ডিম দিয়েই আমরা ল্যাবে কাজটা ঘটাই। এটার কতগুলো ধাপ আছে। এটা বিষয়টা হইল যাদের শুক্রাণু নাই, যাদের বীর্যের মধ্যে শুক্রাণু নাই, তখন আমরা অন্ডকোষে দেখি অন্ডকোষে আছে কিনা। অন্ডকোষে যদি থাকে তাহলে তার নিজের শুক্রাণু দিয়ে সেবা হবে। এখন যদি দেখা যায় যে অন্ডকোষেও নাই, তখন তাকে এটা অন্য কোনো দেশে চিকিৎসা নিতে পারে, আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। স্টেপগুলা মূলত আমরা প্রথম যে কাজটা করি, তো ওভারিকে আমরা নর্মালি প্রতি মাসে মেয়েদের একটা করে ডিম আসে। তখন আমরা যাতে আইভিএফ পদ্ধতিতে বেশি বেশি ডিম আসে, এইটার জন্য আমরা ওভারিয়ান স্টিমুলেশন করি কিছু কিছু ইনজেকশন দিয়ে। এই ইনজেকশনটা দিয়ে আমরা 8 থেকে 14 দিন পর্যন্ত, কোনো কোনো রোগীদের 8 দিন, কোনো রোগীদের 10 দিন, অ্যাভারেজ 10 থেকে 12 দিন আমরা ইনজেকশন দিয়ে থাকি। দেওয়ার পরে আমরা মাল্টিপল ফলিকুল আসে, এরপরে আমরা এই ফলিকুলগুলাকে যখন ম্যাচিউর হয় তখন আমরা কালেকশন করি, ডিম কালেকশন করি। এটাকে বলা হয় অবাম পিক আপ করি। পিক আপ করার পরে আমরা করি ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনটা করি আমরা ল্যাবে। এই ফার্টিলাইজেশনটা কি, আমরা ডিম সংগ্রহ করলাম, তার স্বামীর বীর্য নিলাম, নিয়ে আমরা কালচার যে ডিস্ক আছে, ডিস্কের মধ্যে শুক্রাণু ডিম্বাণু দিলাম, দিয়ে আমরা ইনকিউবেটরে ঢুকাই দিলাম। তারা নিজেরা ফার্টিলাইজ করবে। এটাকে বলা হয়
আইডিএফ পদ্ধতি, যাদের শুক্রাণুর সংখ্যা খুবই কম এবং অথবা যাদের অন্ডকোষ থেকে শুক্রাণু নিতে হয়, এই ক্ষেত্রে আমরা একটা শুক্রাণুকে একটা ডিমের ভিতরে আমরা ইঞ্জেকশন করে ঢুকাই দিই। এইগুলাই মূলত আইডিএফ এর স্টেপ বা টেস্ট টিউব পদ্ধতির স্টেপ। বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে স্থানীয়, আন্তর্জাতিক ও উন্নয়ন সহযোগীদের বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে প্রাথমিকভাবে 400 কোটি টাকা তহবিল নিয়ে চালু করা হয়েছে বাংলাদেশ ফান্ড অফ ফান্ডস। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন সরকারি ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ও ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। That this would be very critical for the future of Bangladesh to diversify our future growth. Our current growth is very heavily dependent on R&D sector, and a country like us, for going forward, cannot just depend on one sector, and the state of Bangladesh can and will play a very critical role, inshallah. And I can tell you that whether আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি আপনার টাকা নিয়ে আসার ব্যাপারে, or একজন ব্যবসায়ী যিনি বাংলাদেশে ইনভেস্ট করেছেন, all multinational company who invested Bangladesh and has generated profit, we have, Bangladesh Bank has facilitated repatriation, seamless repatriation, as at least in last 3 months, I have not heard one foreign company had any issue whatsoever on the repatriation, and we are committed to continue to do in this way. So there, because it's about investor confidence. আপনার যদি ইনভেস্টার যে কনফিডেন্স না থাকে, আমি একটা দেশে কিংবা আমি একটা কোম্পানিতে আমি ইনভেস্ট করব, ইনভেস্টেড রিটার্ন আমি যদি না জেনারেট করতে পারি, কখনোই সেই কোম্পানি will not feel that confident. So we want to give a very clear message to the international community, domestic community, that when you invest, what you invest, you can repatriate back. আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নেতৃত্বাধীন এই বর্তমান সরকারের স্টার্টআপদের সহায়তা এবং ফান্ডিংয়ের ব্যাপারে খুবই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এই কার্যক্রমে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড অগ্রণী ভূমিকা পালন করেছে এবং এই স্টার্টআপ বাংলাদেশ সরকারের একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল এবং ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি ইতিমধ্যে 36টি স্টার্টআপে 111 কোটি টাকা বিনিয়োগ করেছে। এছাড়া নতুন নতুন সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে, যেহেতু ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ বিনিয়োগ অত্যন্ত ঝুঁকি রয়েছে, সেহেতু বেসরকারি খাতকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সরকার ফান্ড অফ ফান্ডস এর মাধ্যমে উক্ত ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে ক্যাটালিটিক ক্যাপিটাল প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে স্টার্টআপ বিনিয়োগে দেশি বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি তথা বেসরকারি খাতের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। ইও এর মাধ্যমে আমরা প্রথমে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টগুলো নিয়ে আমাদের টিম থেকে একটা স্ক্রিনিং এবং ডিউ ডিলিজেন্স হবে। এটা ইফ আই টক অ্যাবাউট মাই টিম, আমাদের টিম কিন্তু ইন্টারনাল যে টিমটা আছে ওনারা ডিকেড অফ এক্সপিরিয়েন্স আছে অলরেডি। বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে এক ডিকেডের উপরে ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করার ধরেন সহকর্মী বা যারা আছেন খুবই কম। তো সেক্ষেত্রে খুব ইন্টারনাল একটা স্ট্রং টিম আমাদের আছে এবং আমরা টিমটাকে আরও বেশি এক্সপান্ডও করছি। এর পাশাপাশি আমরা স্ক্রিনিং শেষ হওয়ার পরে এটা ইনভেস্টমেন্ট কমিটিতে যাবে এবং তারপরে বোর্ডের অ্যাপ্রুভালের মাধ্যমে আমরা ফাইনালি যাব। সো এই যে লেয়ারগুলো, যে প্রথমে একটা ডিউ ডিলিজেন্স, তারপরে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টমেন্ট কমিটি যারা আমাদের সাথে যুক্ত না, একেবারে নিউট্রাল, তারা যদি পাস করে, তারা যদি এটাকে অ্যাপ্রুভ করে, দেন এটা চলে যাবে হচ্ছে বোর্ডের কাছে এবং বোর্ড যদি ফাইনালি অ্যাপ্রুভ করে দেন এটা ইনভেস্টমেন্টে যাবে।